আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আমরা আইসিটি পঞ্চম অধ্যায় বা প্রোগ্রামিং ভাষার থিওরির অংশটুকু নিয়ে ইতিপূর্বে অনেকগুলো ক্লাস কিন্তু সম্পন্ন করেছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মূলত প্রোগ্রাম তৈরির যে ধাপসমূহ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রোগ্রাম উন্নয়ন করা, বা আমরা বলতে পারি যেখানে প্রোগ্রাম কোডিং করা হয় বা প্রোগ্রাম লেখা হয়। তো প্রোগ্রাম উন্নয়ন করার আগে একটি ধাপ রয়েছে, যাকে বলা হয়ে থাকে প্রোগ্রাম ডিজাইন করা। তো আমরা এই প্রোগ্রাম ডিজাইন নিয়ে আজকে পড়ব। তো তার মধ্যে যে টপিকগুলো রয়েছে সেটি কি কি? অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সুডোকোড। মূলত আমরা বলতে পারি প্রোগ্রাম কোডিং করার যে পূর্ব শর্ত হিসেবে যেহেতু বলা হয়েছে, তাই এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের একটি সিলেবাস কমপ্লিট করতে হয়, তাই আমরা বলতে পারি এই অ্যালগরিদম, ফ্লোচার্ট, সুডোকোড ছাড়া এই প্রোগ্রাম তৈরির পরবর্তী ধাপে কিন্তু কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। তো আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো একটু প্রথমে দেখে নেই। আমরা আজকের ক্লাসে অ্যালগরিদমের ধারণা জানতে পারবো, অ্যালগরিদম তৈরির যে শর্তসমূহ রয়েছে সেগুলো জানতে পারবো, পাশাপাশি এর বৈশিষ্ট্য এবং সুবিধাসমূহ জানতে পারবো। আমাদের এই সিলেবাস অনুযায়ী সুডোকোডের মূলত একটু ডেফিনেশনটি জানলেই হয়ে যাবে, এটি নিয়ে বিস্তর তেমন ধারণার প্রয়োজন নেই। আজকের ক্লাসে ফ্লোচার্টের ধারণা একটু আমরা জানতে পারবো। মূলত আজকের ক্লাসে অ্যালগরিদমটি হলো মূল ফোকাস, আর ফ্লোচার্ট ধারণা রাখা হয়েছে কেননা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে কিছু পার্থক্য আজকের ক্লাসে আমরা দেখাবো, এই কারণে ফ্লোচার্টের ধারণা রাখা হয়েছে। আর পরবর্তী সময়ে আমরা এই ফ্লোচার্ট নিয়ে আরও ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমরা অ্যালগরিদমের ধারণা সম্পর্কে একটু জেনে নিই। আমরা প্রথমেই জানতে পারবো অ্যালগরিদমের এই কথাটি কোথা থেকে উৎপত্তি হয়েছে। আমরা জানি যে মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠতর একজন গণিতবিদ ছিলেন, এবং আমরা বলতে পারি যে ভূগোলবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী হিসেবে আল খারিজমির নাম কিন্তু আমরা প্রত্যেকেই জানি। উনি ছিলেন একজন মুসলিম বিজ্ঞানী। মূলত আমরা প্রত্যেকেই কিন্তু ওনাকে গণিতবিদ হিসেবে চিনি। তো এখান থেকে যে অংশটি তোমাকে জানতে হবে যে অ্যালগরিদম শব্দটি আরব দেশের গণিতবিদ আল খারিজমির নাম থেকে উৎপত্তি হয়েছে। আর আমরা যদি প্রোগ্রামের ডেফিনেশন করি তাহলে আমরা কি জানি? কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে সাজানো যে নির্দেশমালা বা নির্দেশমালার সমষ্টি, একে বলা হয়ে থাকে প্রোগ্রাম। তো এরপর আমরা কি বলতে পারি? অ্যালগরিদমের ডেফিনেশনটি কিন্তু করতে পারি। তো এই যে আমরা ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালা, এটিকে যখন ধাপে ধাপে সম্পন্ন করা হয় বা সমাধান করা হয়, এটিকে বলা হয়ে থাকে অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদম শব্দের অর্থটুকু আমরা জেনে গেলাম। অ্যালগরিদম শব্দের অর্থ কি? ধাপে ধাপে সমস্যার সমাধান করা। তো এর ডেফিনেশনটিও কিন্তু আমরা শিখে যেতে পারি যে অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে একটি সমস্যার সমাধান করা। আমরা যে প্রোগ্রামের ডেফিনেশনটি পড়েছি যে ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালার সমষ্টি, আর এই যে প্রোগ্রাম করতে চাইলে যে ধাপে ধাপে একটি লিখিত পদ্ধতি দেওয়া হয়ে থাকে, একে বলা হয়ে থাকে অ্যালগরিদম। একে কিন্তু আমরা লিখিত একটি থিওরি অংশ বলতে পারি। কেননা মূলত এই অ্যালগরিদমটাকে আমরা নিজের ভাষায় বুঝে নেওয়ার জন্য প্রথমে একটু সাজিয়ে নেই যে একটি কাজ কিভাবে করব, এটি প্রথমে একটি লিখিত আকারে করে নেই, এটি মূলত অ্যালগরিদম। তো এই ডেফিনেশন কিভাবে করা যায়? কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যার সমাধানের জন্য সমস্যাটিকে ছোট ছোট ধাপে বিভক্ত করে মূলত যুক্তিসম্মতভাবে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করাকে অ্যালগরিদম বলে। এখন আমি একটি কাজ করতে গিয়ে যদি এই কাজটি লিখিত একটি রূপ প্রদান করি, এখানে নিশ্চয়ই আমরা অযুক্তি সম্পন্ন কোনো কিছু তৈরি করব না, যুক্তিসম্মত বিষয়গুলোকে আমরা সংক্ষেপে লেখার চেষ্টা করি। আর এই যে প্রোগ্রাম তৈরির জন্য যে ধাপে ধাপে সমস্যা সমাধান করার পদ্ধতিটুকু আমি নিজের মতো করে তৈরি করি, এটিকেই আমরা অ্যালগরিদম হিসেবে বিবেচনা করতে পারি। তো অ্যালগরিদম হচ্ছে একটি প্রোগ্রামের পরিকল্পনা এবং যৌক্তিক বিন্যাসের লিখিত বর্ণনা। কোথায় করি আমরা? মূলত প্রোগ্রাম কোডিং করার এর পূর্ব শর্ত হিসাবে আমরা এই প্রোগ্রাম ডিজাইন করে থাকি। আশা করি অ্যালগরিদমের বিষয়টি তোমরা পরিষ্কারভাবে এখন বুঝতে পেরেছ। এরপর আমরা অ্যালগরিদমের শর্ত, নিয়ম এবং বৈশিষ্ট্যগুলো পড়ে নেব। ইতিপূর্বের বোর্ড কোশ্চেনে কিন্তু এই অ্যালগরিদমের সরাসরি শর্তগুলো এসেছে, তাই আমরা এক্ষেত্রে 4টি শর্ত দিয়েছি। অবশ্যই এই 4টি শর্ত তুমি গুরুত্ব দিয়ে পড়ে নেবে। বাজারে যে প্রচলিত বইগুলো রয়েছে সেখানে হয়তো একটা দুইটা বেশি বা কিছু কম থাকতে পারে, তবে এগুলো আমরা অ্যানালাইসিস করি 4টি শর্ত দিয়ে দিই। তোমরা এগুলো অবশ্যই মুখস্থের মতো করে নিতে পারো, কেননা যেহেতু আমাদের এই 4টি শর্ত সরাসরি পরীক্ষা ইতিপূর্বে এসেছে। তো কি কি রয়েছে? অ্যালগরিদম অবশ্যই সহজবোধ্য হবে। যেহেতু একটি কাজ তুমি কিভাবে করবে এটি নিজের মতো করে লিখে নিচ্ছ, সহজ করার জন্যই লিখে নিচ্ছ, তাই অ্যালগরিদমটি অবশ্যই সহজবোধ্য হতে হবে।
আর যে ধাপগুলো লিখবে এই ধাপগুলো অবশ্যই যেন স্পষ্ট হয়। যেমন ধরো তো কোনো একটি ধাপ লিখলে পরবর্তী ধাপে তুমি আর যেতে পারছো না, এই ধাপটি না বুঝে, তাহলে তো আর এটির কার্যকরী হলো না। এই কারণে প্রত্যেকটি ধাপ যেন স্পষ্ট হয়, তাকে আমরা গুরুত্ব দিব। তো সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান করতে হবে। একটি সমস্যার সমাধান করতে গিয়ে যেহেতু তুমি এর লিখিত রূপ দিয়েছো নিজের মতো করে, তাহলে এটি যদি অসংখ্য হয় তখন কিন্তু তোমার এটি পড়তে গিয়ে বোরিং মনে হবে, তাই না? তাই প্রত্যেকটি ধাপ যেন অবশ্যই সসীম হয়, যুক্তিসম্মতভাবে সসীম হয়। আবার আমরা পরবর্তী সময়ে যেন এই অ্যালগরিদমটি ব্যাপকভাবে ব্যবহার করতে পারি, এই বিষয়টি কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। তাহলে এই 4টি শর্তকে অবশ্যই তোমরা গুরুত্ব দিয়ে মনে রাখবে। তো এরপর আমরা অ্যালগরিদমের সুবিধা অংশগুলো একটু দেখে নিব, কি কি সুবিধা রয়েছে বা আমরা কেন এই অ্যালগরিদমের কাজটি করে থাকি। আমরা মূলত জানি যে প্রথমে যে আমরা কোডিং করার চিন্তা নিয়ে মূলত বা আমরা একটা সফটওয়্যার তৈরির চিন্তা নিয়ে যে কাজ এগিয়ে নিয়ে যাই, সেটি করার জন্য প্রথমে কি করতে হয়? প্রোগ্রাম ডিজাইন করতে হয়। আমরা বলতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রোগ্রাম ডিজাইন করা। প্রোগ্রাম তৈরির যে ধাপগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রোগ্রাম কোডিং এর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রোগ্রাম ডিজাইন করা। এখানে কি কি করা হয়ে থাকে? ইনপুট এবং আউটপুট ডিজাইন করা, ইনপুট কি দেবো আমি এবং আউটপুট কি পাবো, ইনপুট এবং আউটপুটের মধ্যে সম্পর্ক কি তৈরি হবে এবং সমাধানের যে ধাপ থাকবে এটি অ্যালগরিদমে প্রকাশ করতে হবে। তো এই ধাপগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, সেটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এই সুবিধাগুলো কিন্তু আমরা এই সহজভাবে বুঝে নিতে পারি, তাও ক্লাসের সুবিধার জন্য আমরা একবার করে এটি দেখিয়ে নিব। তো সহজেই প্রোগ্রামের উদ্দেশ্যের জন্য বুঝতে পারি, এটির জন্য আমাদের এই অ্যালগরিদম সহযোগিতা করে থাকে। প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে থাকে, প্রোগ্রামের প্রবাহের দিক বোঝা যায়। প্রোগ্রামের ভুল নির্ণয়ে কিভাবে সহযোগিতা করে থাকে? আমরা জানি যে প্রোগ্রামে অনেকগুলো ভুল কিন্তু ধরা পড়ে এবং প্রোগ্রাম তৈরি করতে চাইলে ভুল হওয়াটা হলো স্বাভাবিক। তো এই ভুল থেকে কিছু পরিত্রাণ করার জন্য বা সহজ করার জন্য আমাদের এই প্রোগ্রামের অ্যালগরিদম তৈরি করা হয়ে থাকে। তো প্রোগ্রাম কিভাবে একের পর এক ধাবিত হবে বা কাজগুলো কিভাবে করব, এর প্রবাহের দিকও কিন্তু এই অ্যালগরিদম থেকে বোঝা যায়। তো প্রোগ্রাম পরিবর্তন করতে চাইলে বা পরিমার্জন করতে চাইলে বা আমি প্রোগ্রাম কিভাবে করতে চাই, এটি প্রথমে লিখিত রূপ প্রকাশ করে যদি এটি একটু পরিবর্তন করতে চাই, অন্যভাবে করতে চাই, এটি কিন্তু এই অ্যালগরিদম থেকেই বোঝা যায়। তো প্রোগ্রামের ধাপ এবং এটিকে যুক্তি নির্ভর করে তোলা যায়, সহজে জটিল প্রোগ্রাম লেখা যায়, লুপের সংখ্যা কমাতে সহায়তা করে। এই ক্ষেত্রে লুপের বিষয়টি তোমরা পরবর্তী সময়ে জানবে। লুপ হলো একই কাজ যদি তুমি বারবার করতে থাকো, আমাদের এই লুপের অঙ্গ কিন্তু প্রচুর করতে হবে। তো লুপের অর্থ তোমাকে জানতে হবে। যে লুপ হলো একই কাজ যদি বারবার করতে হয়, প্রোগ্রামের ক্ষেত্রে এরকম অনেক কাজ আছে যেটিকে আমাদের বারবার এই একই কাজ করতে হয়, এটিকে মূলত লুপ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তো এই যে লুপের সংখ্যা কমাতে আমাদের এই অ্যালগরিদমটি সহযোগিতা করে থাকে। তো এরপর আমরা ফ্লোচার্ট বিষয়ে জেনে নিব। তো ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা প্রথমে কিছু চিত্র দেখে নিব। এক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমরা এই চিত্রটি দিয়ে নিশ্চয়ই খুব সহজভাবে বুঝতে পারছি যে এখানে হর্ন বাজানো নিষেধ। দেখো তো, আমাদের কিন্তু লিখিত রূপ না দিয়ে কেবলমাত্র চিহ্ন দিয়ে বা প্রতীক দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি যে এখানে হর্ন বাজানো নিষেধ। আর এখান দিয়ে আমরা কি বোঝাচ্ছি যে এখানে ধূমপান করা নিষেধ। এই বিষয়গুলো কিন্তু আমাদের সচরাচর বাস্তব জীবনে প্রায় সময়ই চোখে পড়ে এবং আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারি যে এই বিষয়গুলো দিয়ে কি বোঝায়। বিভিন্ন প্রতীক দিয়ে একটি নির্দিষ্ট ভাবমূর্তি প্রকাশ করে দেয়। এই চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এখানে ধূমপান করা নিষেধ। আবার এটি দিয়ে কি বোঝায়? এখানে এই সাংকেতিক চিহ্ন দিয়ে আমরা বুঝতে পারি যে সামনে স্কুল আছে। এই তো এখানে যেহেতু সামনে স্কুল আছে, আমাদের কি কি করতে হবে, তো এই বিষয়গুলো আমরা সহজভাবে বুঝে যাই। আবার আমরা যখন কোনো ধরনের গুগল সার্চ করি বা গুগল ম্যাপে কোনো কিছু দেখতে চাই বা কোনো জায়গা সিলেক্ট করতে চাই, জায়গার অনুসন্ধান করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে বুঝি, তাই না? তো এই ক্ষেত্রে অ্যালগরিদম হিসেবে আমরা লিখিত রূপটি বুঝতে পারি যে আমরা একটি জায়গায় কিভাবে যাব, এই বিষয়টি আমরা কিভাবে, এই যে স্টার্ট, এরপর ডানে যেতে হবে, বামে যেতে হবে, তারপর আমরা গিয়ে এর মুখ্য জায়গাটি বা যেখানে আমরা যাব সেই জায়গাটি, নির্দিষ্ট জায়গাটি পেয়ে যাই, এটিকে আমরা লিখিত আকারে প্রকাশ করতে পারি। আবার আমরা কি করি, ম্যাপের মাধ্যমে কিন্তু একে চিত্র আকারে দেখাতে পারি, তাই না, যে আমরা এখানে কিভাবে যাব। তো এটির লিখিত রূপ যখন থাকবে কোনো একটি বিষয়টি, সেটিকে আমরা অ্যালগরিদম হিসেবে বিবেচনা করি। আবার যখন এটিকে চিত্রে প্রদান করি, চিত্রে রূপদান করি, তখন সেটিকে ফ্লোচার্ট হিসেবে বিবেচনা করি। তো আশা করি এই বিষয়টি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। যখন অ্যালগরিদমকে চিত্রায়িতভাবে প্রকাশ করব, তখনই সেটি কিন্তু ফ্লোচার্ট হয়ে যাবে। তো খুব সহজভাবে কিন্তু বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা তাও একটু ডেফিনেশনটি দেখে নেব। তো ডেফিনেশনটি আমরা কি করতে পারি? যে পদ্ধতিতে প্রোগ্রামকে চিত্রের বা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয়ে থাকে ফ্লোচার্ট।
আমরা প্রোগ্রামকে যখন থিওরি আকারে বা আমরা ধাপে ধাপে প্রকাশ করি তখন সেটিকে আমরা কি বলতাম, অ্যালগরিদম। আর এই অংশটিকেই যখন আমরা চিত্রে প্রদর্শন করছি তখন সেটি কি হয়ে যাচ্ছে, ফ্লোচার্ট হয়ে যাচ্ছে। নিশ্চয়ই তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে অ্যালগরিদমের বিভিন্ন ধাপ চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে বলা হয় থাকে ফ্লোচার্ট। অর্থাৎ অ্যালগরিদমের যে চিত্রায়িত রূপ রয়েছে এটি হলো প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট। তো আমরা কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে ফ্লোচার্ট বিষয়ে আজকে বিস্তার করব না, যেহেতু অ্যালগরিদমের সাথে ফ্লোচার্টের পার্থক্য দেখাতে হবে, তাই আমরা ফ্লোচার্ট বিষয়টি প্রথমে একটু আলোচনা করে নিয়েছি। তো এখন আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে একটু পার্থক্য দেখে নিব। তো অ্যালগরিদম কি? অ্যালগরিদম হলো একটি প্রোগ্রাম রচনার জন্য যে ধাপে ধাপে কাজ করা যে পদ্ধতি রয়েছে, কোনো সমস্যা সমাধানে যে সুনির্দিষ্ট ধাপসমূহ রয়েছে এগুলোকে বলা হয়ে থাকে অ্যালগরিদম। আর ফ্লোচার্ট কি? যখন এই অ্যালগরিদমকে চিত্রায়িত করা হয়ে থাকে বা চিত্রে রূপ দেওয়া হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে ফ্লোচার্ট। নিশ্চয়ই এটি পরিষ্কারভাবে তোমরা বুঝতে পেরেছ। অ্যালগরিদম বর্ণনা নির্ভর, আমরা বলেছি, বারবার বলেছি যে এটি থিওরি নির্ভর। আবার ফ্লোচার্ট কি? এর চিত্র নির্ভর। অ্যালগরিদমের যে চিত্রে প্রকাশ করা হয় এটি হলো ফ্লোচার্ট। অ্যালগরিদমের ভিত্তিতে ফ্লোচার্ট তৈরি করা হয়। হ্যাঁ, আমরা জানি যে ফ্লোচার্ট তৈরি করতে চাইলে অ্যালগরিদমের যে সাজানো রূপটি থাকে এটি চিত্রে রূপ দেওয়া হয়ে থাকে। আর ফ্লোচার্টের ভিত্তিতে প্রোগ্রাম রচনা করা হয়ে থাকে, যে চিত্রায়িত রূপ দেওয়া হয়ে থাকে। পরবর্তী সময় এখান থেকেই মূলত প্রোগ্রাম তৈরি করা হয়ে থাকে। তো প্রোগ্রাম বুঝতে বেশি সময় লাগে, অ্যালগরিদমের ক্ষেত্রে প্রোগ্রাম তৈরিতে বেশি সময় লাগে, কেননা এটি থিওরি রূপ। আর আমরা জানি যে চিত্রায়িত রূপ আমরা খুব সহজভাবে বুঝতে পারি, তাই বলতে পারি আমরা যে প্রোগ্রাম বুঝতে এই ফ্লোচার্টের ক্ষেত্রে কম সময় লাগে। আশা করি তোমরা এখন অ্যালগরিদম এবং ফ্লোচার্টের বিষয়টি খুব ভালোভাবে পার্থক্য বুঝতে পেরেছ। এরপর আমরা সুডোকোড বিষয়ে একটু পড়ে নিব। সুডোকোড, এই সুডোকোড মানে হলো মিথ্যা কোড, মানে ছোট একটি গ্রিক শব্দ যার অর্থ হলো মিথ্যে বা ছদ্ম বা কৃত্রিম। মূলত আমি একটু বাড়তি জিনিস তোমাদেরকে এখানে বুঝিয়ে নেই। আমরা পরীক্ষার হলে যে খাতা ব্যবহার করি এক্ষেত্রে কিন্তু প্রায় সময়ে আমরা কখনো কখনো কি করি, খসড়া ব্যবহার করি, খসড়া বা রাফ হিসেবে ব্যবহার করি। ওই ক্ষেত্রে আমরা কি করি, যে কোনো একটি অঙ্ক আমরা করতে যাচ্ছি বা কোনো কিছু লিখতে যাচ্ছি বা কোনো একটি চিত্র আঁকতে যাচ্ছি, এটির জন্য এর সঠিক যাচাই করার জন্য বা নিজে শিওর হওয়ার জন্য আলাদা একটি পেজে আমরা রাফ আকারে লিখে নেই বা খসড়া আকারে লিখে নেই বা অঙ্ক করে নিই। এই যে এই অংশটি রাফ আকারে করে নিচ্ছি, এটি কি আমাদের মূল পরীক্ষার কোনো ব্যাপারে কাজে লাগছে? আমরা জানি যে এটি খুব বেশি ইম্পর্টেন্ট নয় আমাদের ওই খাতার জন্য, কারণ খাতায় আমরা এরপর মূল বিষয়টি উপস্থাপন করতে পারি। তো এরকম করে যখন প্রোগ্রাম আমরা রচনা করব, অ্যালগরিদম তৈরি করব, সুডোকোড তৈরি করব, এই বিষয়গুলো যেন সঠিকভাবে খসড়া আকারে তৈরি করে আগে প্রোগ্রামার দেখে নেই যে এটি সহজভাবে বা সংক্ষিপ্ত করার জন্য সহজভাবে হচ্ছে কিনা। যে উনি প্রথমে একটি ধারণা নিয়ে নেবেন, খসড়া তৈরি করে নেই, এটি হলো মূলত সুডোকোড। তো আমরা এর ডেফিনেশনটি একটু দেখে নেই। সুডোকোড দেখতে অনেকটা প্রোগ্রামিং কোডের মতো মনে হবে, কিন্তু আসলে তা নয়। এটি কোনো প্রোগ্রামিং ভাষার উপর নির্ভরশীল নয়। তো ডেফিনেশনটি কি? প্রোগ্রামিং এর ধরন এবং কার্যাবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশের সমাহারকে সুডোকোড বলে। মূলত আমরা এটিকে কিন্তু প্রোগ্রাম হিসেবে বিবেচনা করতে পারি না। প্রোগ্রাম তৈরি করার আগে খসড়া হিসেবে যে বিষয়টি তৈরি করি এটিকে আমরা সুডোকোড হিসেবে বিবেচনা করব। তো ডেফিনেশন আমরা অন্যভাবে করতে পারি। প্রোগ্রামাররা অনেক সময় প্রোগ্রামের জন্য যে কোড লেখা হবে তার একটি খসড়া টেক্সট ভার্সন তৈরি করেন, একেই বলা হয়ে থাকে সুডোকোড। তোমরা মূলত সুডোকোডের ডেফিনেশনটি খুব গুরুত্ব দিয়ে বুঝে নেবে। প্রোগ্রাম রচনার সময় যেন বারবার বাধাপ্রাপ্ত না হতে হয়, এই কারণে আমরা এর ভুল ত্রুটি যেন না হয় সেই জন্য আমরা কি করি, এর পূর্বেই কিছু খসড়া তৈরি করি। আর এটি হলো সুডোকোড রচনার মূল কারণ। ও কেউ কেউ আবার এটিকে অ্যালগরিদমের বিকল্প হিসেবে বিবেচনা করে নেয়। তো সুডোকোড কোনো প্রোগ্রামিং নিয়ম মেনে চলে না, তবে এটি পড়লে বোঝা যায় কোডিং কেমন হবে। তো নিশ্চয়ই তোমরা এই সুডোকোড বিষয়টি এখন বুঝতে পেরেছ। এরপর আমরা বাড়ির কাজ বিষয়ে একটু দেখে নেব। তো হোমওয়ার্কের মধ্যে কি কি রয়েছে? অ্যালগরিদমের মধ্যে রয়েছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে, অ্যালগরিদম কাকে বলে এবং সুডোকোড কি, এই বিষয়গুলো অলরেডি তোমরা বুঝে গেছো। মূলত তোমাদের পড়াটাকে ত্বরান্বিত রাখার জন্য আমরা এই হোমওয়ার্কগুলো দিয়ে থাকি। তো অনুধাবন কোশ্চেনের মধ্যে রয়েছে অ্যালগরিদম কোডিং এর পূর্ব শর্ত ব্যাখ্যা করো। সুডোকোড প্রোগ্রামিং ভাষা নির্ভর নয়, অলরেডি তোমরা মাত্রই কিন্তু বুঝে গেছো যে কেন এটি প্রোগ্রামিং ভাষা নির্ভর নয়। আচ্ছা, এটি তোমরা ব্যাখ্যা করবে এবং অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য করবে। তো যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কলেজ গ্রুপে পড়াগুলো দেওয়ার চেষ্টা করবে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা ফ্লোচার্টের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।